This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গলে বাঘটি লুকিয়ে আছে। অনুগ্রহ করে কেউ নদীতে মাছ কাঁকড়া ধরার জন্য বা অন্য কোনো প্রয়োজনে যাবেন না। রাত্রিকালীন একা একা বাড়ির বাইরে বেরোবেন না। সুন্দরবনের ওই পাথর প্রতিমার গ্রামে বাঘ ঢুকেছিল। এবার খাঁচাবন্দি না হলেও ওই বনের বাঘ নাকি বনেই ফিরে গেছে বলে বন দপ্তর জানিয়ে দিয়েছে, নিশ্চিন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাথর প্রতিমার মানুষ যে বাঘের ভয় এতদিন কাঁটা হয়েছিল, সেই বাঘটাকে কি অনুপ্রবেশকারী বলা যাবে? দেখুন, বাঘ নিয়ে যারা চর্চা করেন তারা কিন্তু বলছেন যে গত 1 বছরে পশ্চিমবঙ্গে নাকি বাঘেরও অনুপ্রবেশ অনেকটাই বেড়ে গেছে। মানে মানুষের মতোই বাংলাদেশের ওই সুন্দরবন থেকে বহু বাঘ আর বাঘিনী নাকি কাচ্চা বাচ্চা সমেত আমাদের এপারে চলে আসছে, এবং শুধু আসছে না, আমাদের সুন্দরবনে থেকে যাচ্ছে, থাকছে, যাচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, সব কিছু করছে, অবিকল ওই বাংলাদেশের অনুপ্রবেশকারীদের মতো। এবার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বাঘ তারা হঠাৎ করে সীমানা পেরিয়ে কেন ভারতে ঢুকে পড়ছে? কারণ বাঘের দশাও তো মানুষের মতোই ও দেশে, বাংলাদেশের মানুষের মতো ও দেশের বাঘেরাও খেতে পাচ্ছে না। মানে দেখুন, জঙ্গলেও এই খাওয়া একটা ব্যাপার, এর জন্য খাদ্যখাদক যে শৃঙ্খলটা সেটা বজায় থাকাটা খুব জরুরি। তবেই না খাদ্যখাদকের ভারসাম্যটা যতক্ষণ থাকে ঠিকঠাক, ততক্ষণ সবাই খেতে পড়তে পায়, সবাই নিজের এলাকা থাকে, কেউ কিন্তু নিজের এলাকার বাইরে যায় না। কিন্তু মুশকিল হচ্ছে, বাঘেরা যাদের খেয়ে বেঁচে টেচে থাকে, সেই হরিণ, শুয়োর টুয়োর জঙ্গলে ঠিকঠাক আছে কি না, এটা দেখার দায়িত্ব তো বন দফতরের। মুশকিল হচ্ছে, বাংলাদেশে তো এখন ওটাই সমস্যা, এই দেখভালের সমস্যা। ওই ইউনুস জবের থেকে বাংলাদেশে মসনদে বসেছেন, তবের থেকে বাংলাদেশে এই দেখভালটাই তো উঠে গেছে। ওখানে শুধু একটা শ্রেণীকেই দেখভাল করা হয়, সেটা হচ্ছে মৌলবাদীরা। ফলে যেরকম সমাজে ওদের ওই মুক্ত মোনাদের হাল খারাপ হয়ে গেছে, বা সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বেড়ে সম্প্রীতি বা সাম্প্রদায়িক যে একটা ভারসাম্য সেটা নষ্ট হয়ে গেছে, ঠিক একই ঘটনা তো বনেও ঘটেছে। ইনফ্যাক্ট শহরে বা নিজেদের যেখানে মানুষজন থাকে সেই জায়গাটাকে ইউনুস জঙ্গল বানিয়ে দিয়েছেন। ফলে তিনি তো তার মতো করে ওই জঙ্গল সামলাতে ব্যস্ত, আসল জঙ্গলের দেখভাল করবে কে? এই দেখভাল করার অভাবেই ওখানে এই খাদ্যখাদকের শৃঙ্খলটা সেটা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেছে। আর বাঘ বিশেষজ্ঞরা কি বলছেন জানেন? এই জন্যেই ওখানে খেতে না পেয়ে ওই বাঘেরা নাকি ঘন ঘন এদেশে অনুপ্রবেশ করছে। ঠিক যেরকম ওখানে কাজ না পেয়ে এখানে নিউ টাউন, ডানকুনি, বিরাটিতে এসে ওই বাংলাদেশিরা ঢুকে পড়েছিল, বসতি বানিয়ে থাকছিল। কিন্তু মুশকিল হচ্ছে একটাই, বাঘেদের যেহেতু ভোটাধিকার নেই, তাই বাঘেদের SIRও নেই। ফলে উত্তর 24 পরগনার, দক্ষিণ 24 পরগনায় এই অনুপ্রবেশকারী বাঘের সংখ্যা বাড়লে বড়জোর এখানকার খাদ্যখাদক শৃঙ্খলে তার প্রভাব পড়তে পারে। কিন্তু বাংলার রাজনীতি, তাতে কোনো ধাক্কা লাগবে না। কিন্তু যাদের ভোটাধিকার আছে তারা যদি ধরা না পড়ে, তাহলে রাজনীতি তো বটেই, সমাজেও ধাক্কা লাগবে। কীরকমভাবে লাগবে ভাবছেন তো? সেটা বোঝানোর জন্য রাজনৈতিক নেতারা আছে। এই যেরকম ধরুন শুভেন্দু অধিকারী, দেখুন কি সুন্দর বুঝিয়ে দেবেন আপনাদের। মূলত মুসলিম প্রধান বিধানসভাগুলোতে ভুলভাল বাবা মা দেখিয়েছে। কারণ আপনাদের এটা হিন্দু মুসলিমের বিষয় নয়, হিন্দুদের ক্ষেত্রে আপনি দেখবেন ওই বাবা মায়ের নামের সঙ্গে ছেলে মেয়ের নামের সারনেম নামের মিল থাকে।
মুসলিমদের ক্ষেত্রে সেই সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে। হাফেজুলের অরিজিনাল বাবার নাম মফিজুল। আচ্ছা, বাঘেদের কি এরকম হিন্দু মুসলিম হয়, মানে জাতটাত থাকে? কে জানে, হয়তো সেই জন্যেই বাঘেদের সমাজটা এখনও ঠিকঠাক আছে। কিন্তু আমাদের এখানে দেখুন, শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিমের ব্যাপার নয় বলছেন, অথচ জোর দিলেন মুসলিমদের ওপর। তার দুটো কারণ আছে। কারণ এক, এটা তার রাজনৈতিক বাধ্যবাধকতা, এটা না বললে তো চলবে না। আর দুই, ওই নির্বাচন কমিশনের তথ্য, এই তথ্যের ওপর কিন্তু আপনাকে ভরসা করতে হবে। এই তথ্যকে আপনি মান্যতা দিতে বাধ্য, কারণ এই তথ্যের ওপরেই আমরা সবাই তো জোর দিই। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যই তো বলছে যে রাজ্যের সীমান্তবর্তী 4টে জেলায় এই ভোটারের সংখ্যাটা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, জানেন, অস্বাভাবিক। এবং সেটা কিভাবে পেয়েছে সেটা কালকে আপনাদের খানিকটা বলছিলাম, আজকে আরও পরিষ্কার করে বলি। এই 50টা কেন্দ্রে বিধানসভা এলাকায় হয়তো দেখা গেছে যে যদি ধরুন 2002 সালে মানে যখন শেষ এসআইআরটা হয়েছিল, তখন যদি 100 জন ভোটার থেকে থাকেন, তাহলে এখন এই 2025-এ এসআইআর করতে গিয়ে দেখা যাচ্ছে সেই কেন্দ্রগুলোর থেকে এখন প্রায় 200 জন ভোটার ফর্ম ফিল আপ করে বসে আছেন, মানে অলমোস্ট ডবল। কী করে এটা সম্ভব হলো সেটাও কমিশন জানিয়েছে। বলছে যে উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা বা উত্তর দিনাজপুর, মূলত এই 4টে জেলা আর কি, এখানকার এই বিধানসভাগুলোতেই মোটামুটি 50টা বিধানসভায় 2002 সালের তালিকায় ছিলেন না এরকম ভোটারের সংখ্যা 60 থেকে 65%। যারা বাবা, মা বা ঠাকুরদার নাম বা এপিক নম্বর ব্যবহার করে এখন ভোটার তালিকায় নিজেদের বৈধতা প্রমাণ করতে চাইছেন। এখানেই তো সন্দেহ হয়েছে নির্বাচন কমিশনের। বলছিলাম কালকে যে এত নতুন ভোটার হঠাৎ করে এলেন কি করে, মানে ওখানে ওই কোথাও গিয়ে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপার ট্যাপারগুলো 2002-এর আশপাশ বা তার একটু আগের থেকে কি কমপ্লিটলি উড়ে গেছিল? সবাই হঠাৎ করে অনেক বেশি বংশ বিস্তারের দিকে নজর দিয়েছিলেন, নইলে এরকম হওয়ার তো কথা নয়। উল্টো দিক থেকে ভেবে দেখুন, মাত্র 35% ভোটার যারা এই 2025-এ রয়েছেন তারা 2002-এর ভোটার ছিলেন। মানে বয়স্ক ভোটার প্রায় নেই বললেই চলে, সব ইয়াং ভোটার। এবার এই জায়গার থেকে নির্বাচন কমিশনেরও টনক নড়েছে। এটা তো এত স্বাভাবিক হওয়ার কথা নয়। ফলে এসআইআর-এর খাঁচা এর মধ্যে দেখুন অনেক বাংলাদেশি তো ধরা পড়ে গেছেন, যারা কোনো না কোনো ভারতীয়কে পরমাত্মীয় বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করেছে। এর বাইরেও তো এমন অনেক বাংলাদেশি থাকতে পারে যাদের ফর্ম ফিল আপ করার জন্যই এই 50টা কেন্দ্রে ভোটারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। অর্থাৎ এখানকার বাবা মা অ্যাকচুয়ালি যাদের হয়তো বাবা মা নয়, যারা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে কারোর সন্তান হয়ে গেছে। এটা কিন্তু ঘটেছে। আপনাদের সামনে কত লোকের বক্তব্য আমরা তো তুলে ধরেছি, যারা জানেনই না তাদের অজান্তেই হয়তো তারা এক বা একাধিক সন্তানের বাবা মা হয়ে গেছেন। এখন কেউ কেউ জানতে পেরে কেলেঙ্কারিতে ভুগছেন, কারণ সম্পত্তির ভাগ টাকা বান্না দিতে হয়। ভারতীয় যারা মানে ঠিকঠাক নাগরিক, সেই হিন্দু মুসলিম যেই হন না কেন, তারা কিন্তু এই সমস্ত উড়ে এসে জুড়ে বসা সন্তানের কারণে এখন রীতিমতো অস্তিত্বের সংকটে ভুগছেন। এখন যাদের ধরা পড়ছে না তাদের মধ্যে একটা বড় অংশকে কিন্তু এই বাবা মারা বা এদের সন্তানরা তারা ওই সম্পত্তির ভাগ ঠাক বা অন্য অনেক কিছু, আপনাদের শুনিয়েছিলাম একটা বক্তব্য, ওই জায়েদ দফাদার তিনি বলেছিলেন যে হঠাৎ করে তিনি, আর যাই হোক এরা কী সে তো কেউ জানে না, এরা তো সন্ত্রাসবাদী হতে পারে, তিনি কোনো উগ্রপন্থীর বাবা হয়ে যেতে পারবেন না। কি সংকট বলুন তো। এবার এই জায়গার থেকেই তো শুভেন্দু অধিকারীরা বারবার যে ভয়টা দেখাতে শুরু করেছেন, এরকম যদি চলতে থাকে তাহলে এই অনুপ্রবেশকারীরাই এই এলাকাগুলোতে সংখ্যাগুরু হয়ে যাবেন। মানে বুঝতে পারছেন, ভারতীয়রা যারা প্রকৃত ভারতীয় নাগরিক বা বৈধ ভোটার তারাই আসলে সংখ্যালঘু। ওই সংখ্যালঘুটার ধর্মের ভিত্তিতে সেটা কোথাও গিয়ে নির্ধারিত হবে না। সেটা নির্ধারিত হবে কিভাবে? না তিনি অনুপ্রবেশকারী না ভারতীয়। মানে এইভাবে যদি অনুপ্রবেশকারীরা আমাদের বিভিন্ন এলাকাগুলোর এরকম সংখ্যাগুলো হয়ে যায়, তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব কোথায় যাবে এটা বুঝতে পারছেন?
এটা কিন্তু নির্বাচন কমিশনেরও মনে হয়েছে, শুভেন্দু অধিকারীদেরও মনে হচ্ছে। ওদের একটু বেশি করে মনে হচ্ছে, তার কারণ তাদের মনে হচ্ছে যে এই যারা অনুপ্রবেশকারী তাদের সিংহভাগই মুসলিম। এবার বাংলাদেশি মুসলিমরা যদি ভারতীয় মুসলিমদের ব্যবহার করে এখানকার ভারতীয়দের বাবা বাড়িয়ে ভোটার তালিকায় ঢুকে পড়ে, তাহলে তো তাদের আর যাই হোক ভোট বাড়বে না, তাদের ক্ষমতায় আসার স্বপ্নটা চিরকাল স্বপ্নই থেকে যাবে। এটা তারা তাদের দিক থেকে চিন্তা ভাবনা করছেন। তাদের চিন্তা ভাবনাটা পিওরলি ভোট কেন্দ্রিক, এটা আমরা জানি। আর নির্বাচন কমিশন তাদের এটাও তো চিন্তা করতে হচ্ছে যে শেষ পর্যন্ত তাদের কাজটা তারা কতটা সুষ্ঠুভাবে করতে পারলেন, এটা তো তাদের কাছে একটা চ্যালেঞ্জ। এবং যেখানে এই পর্যবেক্ষকরা এসছেন, এই পর্যবেক্ষকদের সম্পর্কে যেটুকুনি যে শুনেছি এরা অত্যন্ত নিয়মনিষ্ঠ, ফলে ভারতীয়দের মধ্যে এই অভারতীয়দের ঢুকে পড়ার সম্ভাবনাটা এদের ভাবাচ্ছে। অন্যতম পর্যবেক্ষকদের প্রধান সুব্রত গুপ্ত, তিনি আজ পূর্ব বর্ধমানে গেছিলেন এই এসআইআরের কাজ তদারকি করতে। এবার সেখানে দাঁড়িয়েই বলেছেন কি জানেন, যে রাজ্যের যেখানে যেখানে প্রজেনি ভোটার, এটা একটু কালকে বলেছিলাম আজকে আবার পরিষ্কার করে বলি, প্রজেনি ভোটার মানে হচ্ছে যাদের নাম 2002 সালে ছিল না, কিন্তু যারা তাদের বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা এরকম কেউ না কেউ 2002-এ ভোটার ছিলেন, এটা প্রমাণ করে দিয়ে নিজেদের বৈধ ভোটার প্রমাণ করতে চাইছেন, এদের বলা হচ্ছে প্রজেনি ভোটার। তো এরকম সংখ্যা যেখানেই 50% বেশি, সেই সব কেন্দ্রের ভোটার তালিকা রিচেক করতে বলা হয়েছে। এটা সুব্রত গুপ্ত বলেছেন। তার মানে সন্দেহ হয়েছে বলেই তো আবার নতুন করে গোড়ার থেকে তারা পরীক্ষা করতে শুরু করছেন, সেই নির্দেশ দিয়েছেন। যেখানেই সামান্যতম সংশয় দেখা দিচ্ছে সেখানেই আরেকবার পরীক্ষা, এবং সেজন্যই হয়তো এখন বলছেন যে বিএলওরা যা তুলছেন তুলুন, তাতে ভরসা করে আর লাভ নেই, ওই হিসেবে গিয়েও লাভ নেই। হিসেবে এখন বদলে যেতে পারে, কারণ রিচেক হচ্ছে। রিচেক হলে আপনারা ভাবছেন তো আবার রিচেক হচ্ছে মানেই তাতে এরকম বদলে যাবে সব কিছু, এরকম এর মানেটা কি? এর মানেটা এটা এই নির্বাচন কমিশনের এই বক্তব্যগুলো শুনলেই বুঝতে পারবেন। কারণ তারা মনে করছেন যা আপলোড হয়ে গেছে ওই এনুমারেশন ফর্মগুলো, সেটাই শেষ কথা না, এর মধ্যে বেশ কিছু যে ভেজাল থাকতে পারে, মানে ভুতুড়ে ভোটার ওরফে অনুপ্রবেশকারী, এটা কিন্তু নির্বাচন কমিশন এখন আর খারিজ করছে না, বরঞ্চ এই সম্ভাবনাটা পুরোদস্তুর আছে এটা মাথায় দেখেই রিচেক করছে, খতিয়ে দেখছে। যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেখানে 50%-এর বেশি প্রজেনি 50%-এর বেশি প্রজেনি লিঙ্কেজ হয়েছে, মানে রিলেটিভ লিঙ্কেজ হয়েছে, সেগুলোকে চেক করা হবে স্যাম্পল বেসিসে। কোনো ক্ষেত্রে আমাদের ট্যাক্সের টাকায় যা পশ্চিমবঙ্গের মানুষের অধিকার, সেই অধিকার বঞ্চিত হচ্ছে, এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় অনুপ্রবেশকারীদের ফিট করানো এটাও বন্ধ হবে, যারা এই সরকার চালাচ্ছে তাদের বিদায়ের মধ্যে দিয়ে। যাদের ব্রেনের মধ্যে কমিউনালিজম আছে, যাদের ব্রেনের মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে, তাদের ব্রেন থেকে আপনি বার করতে পারবেন না। তারা সমাজকে ভাগ করতে ব্যস্ত, আর আমরা সমাজকে এক করতে ব্যস্ত। একজনও যেন জেনুইন ভোটারের নাম বাদ না যায়, এটা তৃণমূল কংগ্রেসের সজাগ সৈনিকরা দেখছে। দেখুন, সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, বিজেপির এই যে ব্যাখ্যা বা বিশ্লেষণ, এগুলো ওই সীমান্তবর্তী এলাকাগুলোতে খাটলেও খাটতে পারে, উড়িয়ে দিচ্ছি না, কিন্তু কলকাতার ক্ষেত্রে সেটা খাটছে না। কেন জানেন? কারণ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরই বলছে যে কলকাতা একদম উল্টো ছবি ধরা পড়েছে। 2002 সালের ভোটার তালিকায় ছিলেন এরকম বহু ভোটার কলকাতা ছেড়েছেন। এটা কিন্তু শাসক দল, সেটা তাদের জন্য খুব ভালো বিজ্ঞাপন নয়। তারা বলতেই পারেন যে দেখুন সব জায়গায় এরকম উল্টোপাল্টা কথা বলে বেড়াচ্ছে, ওই দেখলেন ফিরহাদ হাকিম গোটা ব্যাপারটা উড়িয়ে দিচ্ছেন, গোটা ব্যাপারটাকে ওই মস্তিষ্কের মধ্যে মগজের মধ্যে সাম্প্রদায়িকতা বলে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে দিচ্ছেন। কিন্তু যদি এখানকার বহু আদি ভোটার কলকাতা ছাড়তে বাধ্য হন, এটার মধ্যেও তো একটা বিশেষত্ব রয়েছে। কি? আপনাকে ধরতে হবে এই কলকাতা শহর থেকে পড়াশুনো করে একটা বড় অংশ এই শহর এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন, মানে এ রাজ্যে কর্মসংস্থানের কোনো
ব্যবস্থা নেই। 2, বহু ভোটার যারা এখানকার আদিবাসিন্দা, কলকাতার আদিবাসিন্দা, তারা এখন কলকাতা ছাড়তে বাধ্য হচ্ছেন, কারণ হয়তো বাইরের থেকে বহু ভোটার, ভারতের নাগরিক, হয়তো অন্য রাজ্য থেকে এসছেন, এসে বহু টাকা দিচ্ছেন এই অবাঙালিরা। ফলে নিজেদের সম্পত্তি বিক্রি করে এরা হয়তো শহর ছেড়ে শহরতলি বা আরও পিছিয়ে জেলায় কোনো জায়গায় গিয়ে হয়তো কম দামে সম্পত্তি কিনে নিজেরা এখন থাকছেন। অর্থাৎ কলকাতার থেকে আদিবাসীরা সরে যাচ্ছেন। এই সত্যিটাও তো চোখের সামনে বড় হয়ে আছে, এটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেখুন, এক SIR এগুলো কতগুলো সত্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এটা কিন্তু বাঙালিদের জন্য খুব ভালো খবর নয়। এবং দেখুন, এদের এই যে ভোটাররা এসছে, তাদের মধ্যে অধিকাংশই হয়তো ভিন রাজ্যের ভোটার, এবং এরা অধিকাংশই প্রয়োজনী ভোটার নন। অর্থাৎ কলকাতায় যারা SIR এর ফর্ম পূরণ করেছেন তারা অধিকাংশই 2002 সালের ভোটার ছিলেন। হয়তো কলকাতার ভোটার ছিলেন না, কিন্তু এই রাজ্য বা এই রাজ্যেরও কম, মূলত এই দেশের অন্য কোনো রাজ্যের অন্য কোনো বিধানসভার ভোটার ছিলেন। ফলে সীমান্তবর্তী 4টে জেলার 50টা বিধানসভা কেন্দ্রে যখন 60% বা তার বেশি প্রয়োজনী ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে, তখন উত্তর আর দক্ষিণ কলকাতা মিলিয়ে এই প্রয়োজনী ভোটারের সংখ্যাটা মাত্র 30% কাছাকাছি। অর্থাৎ 2002 সালে ভোটার ছিলেন না এমন ভোটার কলকাতায় 100 জনের মধ্যে খুব বেশি হলে 30 বা তার বেশি। নতুন প্রজন্ম এটা হতেই পারে, 2002 সালের পর যাদের জন্ম তারা ভোটাধিকার পেয়েছেন পরবর্তী ক্ষেত্রে, এরকম হতেই পারে। তো ফলে কলকাতায় SIR নিয়ে রাজনীতিটা ওই সীমান্তবর্তী জেলাগুলোর মতো নয়, এখানে রাজনীতি উল্টো স্রোতে বইছে। মুসলিম অধ্যুষিত এলাকায় আব্বুদের দাম বেড়ে গেছে, আর উল্টো দিকে ভবানীপুর, টালিগঞ্জ হচ্ছে সর্বনিম্ন, যেখানে বাবার কোনো দাম নেই, মূল্যহীন বাবা। তার কারণ সেলফ যে লিঙ্কিং হয়েছে এবং প্রয়োজনী লিঙ্কিং হয়েছে, দুটোই প্রায় সমান। হয়তো জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি পুরো ব্যাপারটাকে মজা করে ব্যাখ্যা করলেন, কিন্তু তার মধ্যে একটা বাস্তব লুকিয়ে আছে, সত্যিই লুকিয়ে আছে, তার মধ্যে কটাক্ষটাও লুকিয়ে আছে। উনি বলার চেষ্টা করলেন ওখানে বাবা জোগাড় করতে হয়েছে, আর বাবা তো এমনি পাওয়া যায় না, বাবা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়, সুতরাং ওখানে বাবারা দামি ওই 50টা কেন্দ্রে। আর এখানে যদি সবাই নিজেরাই 2002 সালের ওই ভোটার তালিকায় থেকে থাকেন, তাহলে তো বাবাদের দরকার পড়ছে না। মানে যারা ওই অনেক সময় ওই বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল না, যারা এমনি সময় বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে এসছেন, এই SIR এর ঠেলায় বাবা মার খোঁজ পড়েছে, সেইগুলো কলকাতার ক্ষেত্রে খুব বেশি দরকার নেই, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু কলকাতাও কিন্তু একটা এমন সত্য আপনার আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, এবং সেটাও যথেষ্ট আশঙ্কা। জেলাগুলোতে ওই সীমান্তবর্তী 50টা কেন্দ্রে যদি অনুপ্রবেশকারীদের দাপটে সত্যিকারের ভারতীয়রা সংখ্যালঘু হয়ে পড়ে, তাহলে এই কলকাতায় কিন্তু ক্রমশ আদি বাঙালিরা বা বাঙালিরা হয়তো সংখ্যালঘু হয়ে পড়ছে। এটা ভাবার বিষয়। দেখুন, নির্বাচন কমিশন দেখেছে যে কলকাতার যে বুথগুলোয় প্রয়োজনী ভোটার বেশি, সেই বুথগুলোতেও একটা ভারসাম্য আছে। মানে 2002-এর পুরনো ভোটারদের সঙ্গে কলকাতার প্রয়োজনী ভোটারদের আকাশ পাতাল কোনো ফারাক নেই। কিন্তু তা বলে কলকাতায় কি SIR কোনো ফ্যাক্টর নয়? এগুলো যেগুলো বললাম সামাজিক বিষয়, কিন্তু তার বাদ দিয়ে ভোটগত বিষয়, সেটার উপরেও তো এই যে হিসেবটা দিলাম এর বিলক্ষণ তাৎপর্য এবং প্রভাব রয়েছে। আপনাদের মনে আছে অক্টোবর মাসে ভবানীপুরে তৃণমূলের বিজয় সম্মেলনী ছিল, যে বিজয় সম্মেলনীতে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? নিশ্চয়ই মনে আছে আপনাদের, কারণ সেই দিন তিনি এমন একটা কথা বলেছিলেন, সেটার মধ্যে দিয়ে বাংলার রাজনীতির একটা নতুন দিগন্ত খুলে গেছিল। আমরা এতদিন ধরে শুনছিলাম বিজেপির নেতারা, ওই নিশিকান্ত দুবের মতো সাংসদরা, তারা বারবার বলছিলেন যে এই অনুপ্রবেশকারীদের জন্য এই বাংলার আর বিহারের একটা অংশের, বিশেষ করে চিকেন স্নেক সংলগ্ন যে অঞ্চলগুলো, কিশোরগঞ্জ যে এরকম জায়গাগুলো বা সীমান্তবর্তী অঞ্চলগুলো, এই জায়গাগুলোর জনবিন্যাস বদলে যাচ্ছে।
তাদের ওই হিন্দু মুসলিম এই ব্যাপারটাতেই ইঙ্গিতটা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে ভবানীপুরের জনবিন্যাস বদলে গেছে, তখন সবাই চমকে উঠেছিলেন। আরে কি বলছেন তিনি? একই কথা বলছেন, যেটা বিজেপি বলছে সেটাও তিনি বলছেন। এটা তো তার রাজনীতিতে খাপ খাটে না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার পরের সেন্টেন্সটায় বোঝা গেল যে তিনি কিন্তু এই হিন্দু মুসলিমটা বলতে চাননি। তিনি যেটা বলছেন সেটার আবার অন্য আঙ্গিক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বহিরাগতদের সংখ্যা বাড়ছে। এটা যেন তৃণমূলে তারা হালকাভাবে না নেন। এবার এটা যখন বলছেন, মুখ্যমন্ত্রী যখন বলছেন, তখন বুঝতে পারা যাবে যে বেশ উদ্বেগে রয়েছেন তিনি। কেন উদ্বেগ? কারণ পুরো ভোটের রেজাল্টটা তো তার হাতের ওপর রয়েছে। যে রেজাল্টটা কি বলছে? বলছে ভবানীপুরের 8টার মধ্যে 5টা ওয়ার্ডেই তৃণমূল পিছিয়ে রয়েছে। নেহাত ওই ফিরহাদ হাকিমের ওয়ার্ডটার থেকে প্রচুর লিড টিট পাওয়া যায় আর কি। সেটা না হলে চিন্তার বিষয় তো বটেই। এবার ভবানীপুর ছেড়ে কলকাতার হিসেব নিন। পুরো ভোটে 144টা ওয়ার্ডের মধ্যে তৃণমূল 94 ওয়ার্ডে জিতেছে, কিন্তু 48টা ওয়ার্ডে তো বিজেপি এগিয়ে আছে। এই বাস্তবটাও অস্বীকার করা যাচ্ছে না। এবার কলকাতার বিভিন্ন ওয়ার্ডে বিজেপির ভোট বেড়েছে কেন? এই জায়গাতেই মুখ্যমন্ত্রীর ওই বহিরাগত তত্ত্ব। সেই বহিরাগতরাই কি কলকাতার নির্ণায়ক শক্তি হয়ে উঠছে? এটা আপনার আমার ভাবার বিষয়। দেখুন, এসআইআর দেখিয়ে দিচ্ছে যে কলকাতার বিভিন্ন এলাকায় ভূমিপুত্রের সংখ্যা যত কমেছে, ততই পাল্লা দিয়ে বেড়েছে ওই বাইরে থেকে আসা ভোটার, যাদের বড় অংশ অবাঙালি। এই অবাঙালি ভোটাররাই কি এই বিধানসভা ভোটে কলকাতার ক্ষেত্রে ফ্যাক্টর? কত রকম ফ্যাক্টর চোখের সামনে আসছে দেখুন। কোথাও সংখ্যালঘু ভোট ফ্যাক্টর, কোথাও অবাঙালি ভোট ফ্যাক্টর, কোথাও হিসেব করে দেখুন ওই মতুয়া ভোট ফ্যাক্টর। একটা রাজ্যে যদি এরকম বিভিন্ন ফ্যাক্টরগুলো খুঁজে বার করা হয়, তাহলে একটা ফ্যাক্টর খুঁজে পাবেন না, সাধারণ বাঙালি ফ্যাক্টর। এই হিসেবটা কারোর কাছে নেই। সাধারণ মানুষ ফ্যাক্টর, এই হিসেবটাকে কেউ গুরুত্বই দিচ্ছেন না। এবার বুঝতে পারছেন কেন সাধারণ মানুষ হালে পানি পায় না আমাদের এখানে, কেন রাজনৈতিক নেতারা সাধারণ মানুষকে নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন, এবং কেন এই রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্যের মধ্যে, ভোট প্রচারের মধ্যে, প্রতিশ্রুতির মধ্যে সাধারণ মানুষের দাবি দাওয়া চাহিদা এগুলো জায়গাই পায় না। কারণ তারা ফ্যাক্টর নয়। দেখুন, এসআইআরের কারণে বিধানসভা ভোট পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু বাঘ দেখার মতো করেই ভারতকে দেখতে পারে, কাছে নাও ঘেঁষতে পারে। কিন্তু যারা ভারতীয় নাগরিক, তারা তো এসআইআরকে ভয় পাচ্ছেন না। তাই এসআইআর কলকাতায় যাদের ভোটের ফ্যাক্টর বলে দেখাচ্ছে, সেই বাইরে আসা ভোটারদের রাজনীতি আপন করে নিতে চাইছে। আর তাই জন্য এই আবাসনের দুয়ারে দুধ পৌঁছে গেছে। দুয়ারে দুয়ারে দুধ। এখন কলকাতার বিভিন্ন আবাসনের বাসিন্দাদের সঙ্গে ফিরহাদ হাকিমরা বৈঠক করতে বসছেন। কিসের বৈঠক? কলকাতার মেয়র বলছেন যে পুরো পরিষেবা ঠিক আছে কিনা সেটা একটু খোঁজ নিতে চেয়েছিলেন। হঠাৎ খোঁজ নেওয়ার কথা মাথায় এলো কেন? এতদিন তো মাথায় আসেনি, এই ভোট আসতে মাথায় এলো। এটা ঘটনা, এটাই নিয়ম, এটাই দস্তুর। ভোট এলে তবে হয়তো পাড়ার কলে জল আসে বা রাস্তার ওপর মোড়েম পড়ে, কিন্তু এক্ষেত্রে এটা তো বড় চোখে আঙুল দিয়ে দেখাতে হচ্ছে যে এই খচখচ করছে না একটু। এদের তো চিরকালই ওরা থাকে ওপারে বলে একটা কিরম ব্যাপার ছিল। আপনাদের মনে আছে? এর আগে আমরা দেখেছিলাম ভোটের সময় একটা উল্টোডাঙ্গার ওখানে আবাসনে সে অটোর মিছিল করে শাসক দলের এক নেতা গিয়ে কীসব কাণ্ড কারখানা করেছিলেন, দেখেছিলেন তো? মানে ওদের সম্পর্কে যারা এই বহুতলে থাকেন একটা বিতৃষ্ণা ছিল। হয়তো ওরা অন্যদের ভোটার বলেই প্রতিপক্ষের ভোটারকে রাজনৈতিক দলগুলোকেও একটা পছন্দ করে না, কিন্তু যখন এই ভোটাররাই ফ্যাক্টর, তখন তো আর ওদের ভোটার বলে কোনো ব্যাপার থাকে না। ওদের বিধায়ক, ওদের সাংসদ, ওদের নেতাকে যদি নিজের নেতা করে নেওয়া যায়, তাহলে ওদের ভোটারকে নিজের ভোটার কেন করা যাবে না? এটা বাস্তবসম্মত পদক্ষেপ। ওই জন্যই এখন ঝাঁপাচ্ছেন ওদের নিজের করতে। বলছেন অবাঙালি ভোটাররা এসে এখানে ফ্যাক্টর হয়ে যাচ্ছে, বলছেন জনবিন্যাস বদলে যাচ্ছে, কিন্তু এটা যে বাস্তব এটা বুঝে
এই বাস্তবটাকেই নিজেদের সপক্ষে এখন কাজে লাগানোর জন্য ঝাঁপিয়ে পড়েছেন ফিরহাদ হাকিমরা। দেখুন, মোহাম্মদ আলী, সে বিখ্যাত বক্সার, তার একটা একটা প্রবল জনপ্রিয়তা পাওয়া একটা স্ট্র্যাটেজি ছিল রোপ আ ডপ, অর্থাৎ যখন তিনি মার খেতে খেতে ওই বক্সিং রিংয়ের দড়িগুলোর ওপর পড়ে যাবেন, তখন এই দড়িতে ঝুল খেয়ে ছিটকে এগিয়ে গিয়ে প্রতিপক্ষকে ঘুষি মারবেন। অর্থাৎ নিজের যেটা একটা নেতিবাচক অবস্থান, নেগেটিভ পজিশান, সেইটাকেই ইতিবাচক জায়গায় বদলে ফেলা, সেটাকে কাজে লাগিয়ে ইতিবাচক জায়গায় ফেলা, এটাই এখন তৃণমূলের স্ট্র্যাটেজি হয়েছে। তারা জানেন যে এই অবাঙালি ভোটারদের বেশিরভাগই হয়তো বিজেপির ভোটার, তাই এবার সেই ভোট ব্যাংকে, বিজেপির ভোট ব্যাংকে ভাগ বসাতে তারা উদ্গ্রীব হয়ে পড়েছেন, উদ্যোগী হয়েছেন। এবার দেখুন, এর পাশাপাশি এটা বলতে পারেন যে এটা কেন এত অত ছিলেন, সবাই জানে, লোকসভা ভোটের আগেও তো দেখিনি এটা করতে, পুরো ভোটেই তো বোঝা গেছিলো এরকম হচ্ছে। তার কারণ হচ্ছে একটাই, কারণ তখন এই বহুতলের আবাসনের ভেতরেই ভোটের বুথ হবে এরকম শোনা যায়নি। ফলে আমরা বহু সময় দেখেছি আবাসনের সামনে হয়তো গণ্ডগোল হয়েছে, বোম ঠোম পড়েছে, কোনো সময় অটো ফটো ঘুরে বেরিয়েছে, তাতে ওখানকার শান্তিপ্রিয় মানুষজনরা কষ্ট করে নেমে হেঁটে গরমের মধ্যে ভোট ঠোট দেওয়ার কথা ভাবেননি। কিন্তু এবার ওই আবাসনের ভেতরে হলে যেহেতু নিশ্চিন্তে তারা সবাই ভোট দিতে নামবেন, তাই তৃণমূল এই ভোট ব্যাংককে আর উপেক্ষা করতে পারছে না। দেখুন, এই যে এতগুলো কথা বললাম, এগুলোকে কিন্তু হাস্যকর বলে মেয়র দাবি করতে পারেন, কিন্তু আজকের বৈঠকে যারা আবাসনের প্রতিনিধিত্ব করলেন তারা তো জানিয়েছেন যে পুরো পরিষেবা নয়, আজকের বৈঠকের মুখ্য এজেন্ডাই ছিল এই আবাসনের বুথ। এই নিয়েই ববি হাকিমের মোবাইল মারফত তাদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বুঝতে পারছেন কোন জায়গার থেকে বার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ বিরোধীরা যা রটিয়েছিলেন তার সবটাই অবান্তর নয়, রটনার সঙ্গে ঘটনার একটু হলেও মিল খুঁজে পাচ্ছি আমরা। বলে আবাসনে এখন বুথ হবে, আবাসনে বুথ হবে। এরা ভোটের আগে আবাসনের বাইরে থেকে তালা মেরে দিত, এবার আবাসনে বসবাসকারীরা ভোটের দিন ভেতর থেকে তালা মেরে দেবে। প্রকাশ্যে না হলেও গোপনে বলবেন যে লিখে দাও আমরা আবাসনে ভোট চাই না। সবাই আবাসনের সব জায়গা থেকে যে ভোট ফিরিয়েছে, মুখ ফিরিয়েছে তা নয়, আরও যাতে ইমপ্রুভ করা যায় সেই লক্ষ্যে নিশ্চিতভাবে আমাদেরও নির্দিষ্ট পরিকল্পনা আছে। স্বাভাবিকভাবেই আমরা চাইব যাদেরকে আমরা সেই ফেসিলিটিগুলো দিচ্ছি তাদের সমর্থনটাকে আরও অটুটভাবে আমাদের পাশে আনার জন্য। সেই জন্য এত ফ্ল্যাটে থাকেন, অনিমন্ত্রিত যদি একসাথে ঢুকে যায় তাহলে তো নিশ্চিতভাবে আমার ফ্যামিলি নিয়ে আমার আশঙ্কা থাকবেই, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এটা আমি বললাম আপনাদের যা বলার ওই ইলেকশন কমিশন, এটা খুব বাজে আইডিয়া, খুব বাজে আইডিয়া। তার কারণ হচ্ছে পোলিং স্টেশনগুলো অ্যাকচুয়ালি গভর্নমেন্টের বা সেমি গভর্নমেন্টের যে জায়গা সেখানে হয়। দিদি আমাদের একটাই কথা বললেন যে আপনাদের পাশে আছি, আপনারা ভালো করে থাকুন, সুস্থভাবে থাকুন, কোনো সমস্যা হলে জানান। বাদ বাকি ইলেকশন কমিশনে যদি কোনো এরকম রুল যে ইলেকশন কমিশন জোর করে আপনাদের উপরে বলবে যে প্রেশার দিয়ে যে আপনাকে এনওসি সাইন করতে হবে বা কিছু, সেটা নিয়ে উনি বললেন যে দরকার পড়লে আমার সরকার আপনাদের পাশে আছে, যে কোনো সময় আপনার হেল্প লাগলে আমার কাছে আসতে পারে। অর্থাৎ পুরো ভোটে যে আবাসনের বাসিন্দাদের একাংশের ভোট তৃণমূল পায়নি, সেই আবাসনের বাসিন্দাদের সব পক্ষকে পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা পুরসভার ভোটে তৃণমূলের বিরুদ্ধে গেছেন বলে মনে হয়েছিল তাদের কাছে টানার কাজটা তার মানে তৃণমূল শুরু করে দিয়েছে। সেদিক থেকে দেখতে গেলে এটা কিন্তু তৃণমূলের রিভিউ বৈঠক, ভোটের আগে জনমত যাচাই করা। এবার এরকম রিভিউতে অনেক সময় যে কাজ হয় তার প্রমাণ তো নির্বাচন কমিশনই দিচ্ছে। দেখুন, রাজনীতির দেখভাল করাই যাদের কাজ, সেই নির্বাচন কমিশনের তথ্য বলছে যদি রিভিউ করা হয় তাহলে বহু তথ্য বদলে যায়। কেন বলছি এটা বদলে গেছে? এই অভিজ্ঞতা তো ইতিমধ্যেই কমিশনের হতে শুরু করেছে। হ্যাঁ, 2208খানা ভোট কেন্দ্রের কথা বলেছিল কমিশন প্রাথমিকভাবে। এবার এক একটা ভোট কেন্দ্রে কিন্তু আবার 5 থেকে 8 এরকম বুথের সংখ্যা থাকতে পারে, 4ও থাকে কোথাও কোথাও, মধ্যে কথা একাধিক থাকে আর কি, ফলে সংখ্যাটা অনেক বেশি। এরকম এতগুলো বিস্তীর্ণ জায়গায় যদি এরকম
মৃত খুঁজে না পাওয়া যায় গত 23 বছরে, কেউ মারা না যান, তাহলে অন্য এলাকার থেকে লোকজন তো ওখানে ভিড় করতে পারে, তাহলে তো আবার কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। এইটা ভেবে এই নির্বাচন কমিশন আরেকবার পরীক্ষা করতে গিয়ে দেখেছে যে সঙ্গে সঙ্গে নম্বরটা কমে এসছে। চেক করেছে, মানে রিভিউ করেছে, করতেই ওই 2208 থেকে সংখ্যাটা নেমে এসেছিল গতকাল 480-তে। আজকে আরও একবার পরীক্ষা করেছে, তাতে সেটা আরও কমেছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে কর্মীরা রয়েছেন তাদের সূত্রে জানা যাচ্ছে যে 2208 বা 480 নয়, এখন পর্যন্ত রাজ্যের মাত্র 29টা এই ভোট কেন্দ্রে মৃত ভোটারের সংখ্যাটা 0। মানে দুদিন আগে যেখানে 2000-এর বেশি ভোট কেন্দ্রে কেউ মারা যাননি, সেখানে রিচেক করতেই মৃত ভোটার খুঁজে পাওয়া গেছে। দেখুন, যে হারে একটু রিভিউ করতে, মানে একটু খতিয়ে দেখতেই পরিসংখ্যান বদলে যাচ্ছে, তাতে আমার ধারণা আরেকটু খুঁজলে ওই 29টা ভোট কেন্দ্রেও মৃত ভোটার নিঘাত খুঁজে পেয়ে যাবেন এই বিএলওরা, কারণ এটাই স্বাভাবিক। দেখুন, দায়িত্ব পেয়েই পর্যবেক্ষকরা কিন্তু এই রকম এসআইআরের যে এখন অবধি যা যা হয়েছে তার ভিত্তিতে যে বিভিন্ন রকম অস্বাভাবিক ইঙ্গিত যেখানেই দেখা গেছে সেখানেই রিভিউয়ের নির্দেশ দিয়েছেন। আরও বিভিন্ন প্যারামিটার ধরে, মানে বিভিন্ন ক্ষেত্রগুলোতে তারা রিভিউয়ের নির্দেশ দিয়েছেন, সেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। এইবার প্রায় সব মোটামুটি এনুমারেশন ফর্ম টর্ম জমা টমা পড়ে যাওয়ার পর প্রাথমিকভাবে সোজা সপ্তাহে যা বাদ টাদ গেছে সেগুলোকে ছেড়ে এইবার হচ্ছে একদম ভেতরে ঢুকে এই কোথায় কোথায় গণ্ডগোল আছে সেগুলো খুঁজে দেখার কাজ শুরু হয়েছে। মানে ওই যে নিবিড় সমীক্ষা বলে না, সেই নিবিড়তম সমীক্ষাটা এইবার শুরু হয়েছে। অ্যাকচুয়ালি বিভিন্ন বিষয় ধরা হচ্ছে। মানে ধরুন 2002 সালে যে সমস্ত ভোটারের বয়স ছিল 60 বা 60-এর বেশি, তাদের মধ্যে যাদের নামে এখন ওই এনুমারেশন ফর্মটা জমা পড়েছে তাদের বিষয়ে ভালো করে খোঁজ খবর করতে বলেছেন ওই কমিশনের স্পেশাল অবজারভাররা। মানে একটা ছোট্ট হিসেব, ছোট্ট ধারণা তাদের। মানে যদি 2002 সালে কারুর বয়স 60 হয়ে থাকে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তার বয়স 83 বছর ন্যূনতম। এবার এই জায়গার থেকেই অনেক বেশি বয়সের ব্যাপার, তো সব ঠিকঠাক আছে কি না সেগুলোকে ক্রস চেক করতে বলেছেন, খতিয়ে দেখতে বলেছেন। আবার যে সমস্ত পরিবারে বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক 45 বছরের বেশি অথবা 18 বছরের কম, সেই সমস্ত পরিবারের তথ্য ভালো করে আরেকবার যাচাই করতে বলেছে কমিশন। কারণ 45 বছরের ফারাকটা আগে শোনা যেত মাঝে মধ্যে, ইদানিংকালে খুব এটা শোনা যায় না। আর 18 বছরের কম এই বয়সে যদি কেউ বাবা হয়ে থাকেন আর কি, তাহলে তো সেটা নিয়েও একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে না। এবার বলতেই পারেন এইগুলো কি খুব বেশি হচ্ছে, হঠাৎ করে এরকম মনে হলো কেন? হচ্ছে তার কারণ ওই যে বাবা খুঁজে নেওয়া। এই বাবা খুঁজে নেওয়ার সময় এত কিছু কি মেলানো যায় নাকি? হয়তো কেউ দেখেছেন নাম মিলে গেছে, তাকে বাবা বানিয়ে নিয়েছেন, কিন্তু তাতে যে এই গণ্ডগোলগুলো রয়ে গেছে এটা হয়তো সবার খেয়াল নাও থাকতে পারে। কেউ কেউ খুব জানু, সমস্ত দিক খতিয়ে দেখে হয়তো সব কিছু করেন, কিন্তু অনেকেই তো এত কিছু খতিয়েও দেখেন না। কারণ যখন করেছিলেন তখন ওই পরিচয়পত্র বানানোটাই মূল লক্ষ্য ছিল, এসআইআর যে হবে এটা মাথায় ছিল না। সেই ফাঁক ধরেই এখন নির্বাচন কমিশনের এই বিশেষ পর্যবেক্ষকরা এই ফাঁকগুলোকে ধরতে চাইছেন, গণ্ডগোলগুলোকে ধরতে চাইছেন। এবার এই এত রকম রিভিউয়ের ফলাফল কি হবে এটা নিশ্চয়ই ভাবতে শুরু করেছেন। দেখুন, নতুন করে খুঁজে দেখতে গিয়ে যেমন বহু বুথে মৃত ভোটার পাওয়া যাচ্ছে, ছোট্ট মানে হিসেব এটা, কিন্তু খেয়াল করে দেখুন, প্রাথমিকভাবে 2208 ভোট কেন্দ্রে কোনো মৃত ভোটার ছিল না। মানে যারা ছিল সবাই তারা ওখানকার ভোটার হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে খুঁজতে গিয়ে দেখা গেল কমে সেই সংখ্যাটা 480 হয়েছে। মানে যে অনেকগুলো বুথে, 1800-র মতো বুথে, সেখানে মোটামুটি মৃতের সংখ্যা খুঁজে পাওয়া গেল। এবার এই মৃত ভোটার পাওয়া মানে তাদের নাম তো বাদ হয়ে গেল। এবার সেটার থেকেও কমে 29-এ দাঁড়িয়েছে। মানে আরও প্রায় 450-র মতো ভোট কেন্দ্রে
সেখানে মৃত ভোটার খুঁজে পাওয়া গেছে, সেই মৃতদের নামগুলো তো আরও বাদ যাবে। এবার আরও খানিকটা খুঁজলে যদি 29টা ভোট কেন্দ্রেও মৃত ভোটার খুঁজে পাওয়া যায় তাহলে সংখ্যাটা আরও বাড়বে, এগুলো তো বাদ যাবে। সুতরাং ভোটার তালিকায় বাদ যাওয়ার সংখ্যা যে বদলাবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেরকমভাবেই দেখা যায় যে বহু এসআইআর ফর্মে ওই বয়সজনিত যদি ত্রুটি থাকে আর কি, যেখানে বাবা মা তার সঙ্গে সন্তানের বয়সের ফারাক রয়েছে, বা কোথাও কোথাও তো এরকমও দেখা গেছে যে বাবার থেকে সন্তানের বয়স বেশি, এগুলোও দেখা গেছে আর কি। সেখানে পরিষ্কারভাবেই তারা একটুখানি খতিয়ে দেখলে বুঝে যাবেন যে সেইখানে কোনো একটা ভারতীয় পরিবারের পরিচয় ভাঙিয়ে অনুপ্রবেশকারীরা নাম তোলার চেষ্টা করেছেন কিনা। এটা যদি ধরতে পারেন নিশ্চিতভাবেই তাদের নামও বাদ যাবে, তাহলে খসড়া তালিকায় বাদ যাওয়ার নামের সংখ্যা আরও বাড়বে। আমার ধারণা কি জানেন, এরকম যে হতে চলেছে এটা সবার আগে আঁচ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেয়াল করে দেখুন, প্রাথমিকভাবে বিজেপির নেতারা, সে শুভেন্দু অধিকারী হোক বা সুকান্ত মজুমদার, তারা 1 কোটি 1.5 কোটি 1.25 কোটি বিভিন্ন নাম বাদ যাবেন বলেছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন এনুমারেশন ফর্মগুলো ডিজিটাইজড হয়ে যাচ্ছে, কিন্তু যে পরিবার নাম বাদ যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যে সংখ্যাটা খুব বেশি নয়, মেরে কেটে 50 পেরোবে কিনা মনে হচ্ছে, তখন তারা মুষড়ে পড়েছিলেন। মানে এরপরে যে কিছু হতে পারে এটা তাদের মধ্যে আর সেই আত্মবিশ্বাসটা ছিল না, যার জন্য খেয়াল করে দেখুন শুভেন্দু অধিকারী সংখ্যা বলাটা বন্ধ করে দিয়েছিলেন। এবার তৃণমূলের যে নেতারা তারা ওই মানে তুমুল গাল বন্ধ করছিলেন এই নির্বাচন কমিশনকে, তারা সবাই হঠাৎ করে গত কয়েকদিনে একটু একটু করে স্বচ্ছতা খুঁজে পাচ্ছিলেন তাদের কাজে, যখন দেখছিলেন তারা যতটা আশঙ্কা করেছিলেন, বিশেষ করে ওই বিজেপি নেতাদের কথায় তারাও মনে মনে হয়তো বিশ্বাস করতে শুরু করেছিলেন যে সংখ্যাটা ওরকম বিরাট হবে। সেটা তো একটা মানসিক চাপের কারণ ছিল। যখন তারাও দেখলেন যে না অতটা হচ্ছে না, তখন তাদের মনে হচ্ছিল যে একটুখানি নির্বাচন কমিশনের কাজটাকে স্বচ্ছ বলে সার্টিফিকেট দিই, তাহলে আমাদের স্বচ্ছতাই প্রমাণ হবে। সেই জায়গায় একমাত্র তৃণমূল নেত্রী দলের অবস্থানটা পাল্টে দিয়েছেন। উল্টো হাওয়ায় হেঁটে তিনি প্রথম এসআইআর নিয়ে নমনীয় হওয়া তো দূর, বরং আরও বেশি করে হঠাৎ কমিশনের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে আপাত একটা যে স্থিতাবস্থা বা মোটামুটি অত বিরাট হইচই ফেলে দেওয়ার মতো কিছু হবে না, এটা ভেবে যে শান্তিতে থাকছিলেন বা আত্মসন্তুষ্টিতে ভুগছিলেন, ব্যাপারটা আসলে সেরকম নয়। এই আপাত শান্তির পেছনে আসলে ঝড় ওঠার পূর্বাভাস আছে। সেই জন্যই তিনি পাল্টা আক্রমণ শুরু করেছেন। এবার দেখুন, এই একটু খতিয়ে দেখতেই, এই পর্যবেক্ষকরা একটু খতিয়ে দেখতে বলতেই মৃত ভোটারের সংখ্যা যেভাবে বাড়ছে, আমার ধারণা অচিরেই গোটা তৃণমূল দলটাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথেই হাঁটা শুরু করবে। বাংলায় যা কিছু হচ্ছে এসআইআর এর নামে সব তৃণমূলের নেতৃত্বে হচ্ছে, কারণ সরকারটা তৃণমূলের। এটা সহজ সরল অঙ্ক একদম। যেখানে সরকার তৃণমূলের সেখানে এসআইআরও তৃণমূলের, যেখানে এসআইআর তৃণমূলের সেখানে সংখ্যা বাড়ানো বা সংখ্যা কমানো দুটোই তৃণমূলের। এই সহজ সরল নিষ্পাপ সত্য কথাটা বাংলার মানুষ যত বেশি বুঝবেন তত মঙ্গল। দেখুন, শুভেন্দু অধিকারী দিল্লি নির্বাচন কমিশনে নালিশ জ্বালাতে গেছিলেন, আর পরামর্শ শোনা যাচ্ছে ওটা অমিত শাহ দেবেন বলে বিরোধী দল নেতাকে ডেকে পাঠিয়েছেন। মানে আরেক প্রস্থ রণকৌশল নিয়ে বৈঠক। মানে খেলার আগে রণকৌশল ঠিক করতে কোচ যেরকম তার খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেন না, বৈঠক করেন, নির্দেশ দেন, এটা সেরকম। এমনি দেখুন 26-এর বিধানসভা আক্ষরিক অর্থেই বড় খেলা। খেলা বড় বলেই কি এক কোচের বদলে 2জন কোচ ময়দানে নেমে পড়লেন। কেন বলছি এ কথা? দেখুন, আজ রণকৌশল ঠিক করতে দিল্লিতে আরও একটা বৈঠক হয়েছে। সেটা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। বৈঠকে বাংলার বিজেপি সাংসদদের ওই দিক নির্দেশ করা হয়েছে বলে শোনা যাচ্ছে। মানে তাদের কি করা উচিত, কিভাবে করবেন, কিভাবে প্রচারে যাবেন, এই সমস্ত ব্যাপার। অর্থাৎ আপনারা কি দেখছেন, একদিকে যখন বিরোধী দল নেতাকে ভোকাল টনিক দিচ্ছেন অমিত শাহ, তখন বঙ্গ বিজেপির সাংসদদের পেপটক দিচ্ছেন নরেন্দ্র মোদী, কৌশল বাতলে দিচ্ছেন। খেয়াল করে দেখুন, খেলা এক, খেলোয়াড়রাও এক, কিন্তু কোচ 2জন।
অবশ্য খেলার মাঠে এরকম নজির রয়েছে, জানেন তো। একটা উদাহরণ দিই, 1998 সালে ওই বিখ্যাত ফুটবল ক্লাব লিভারপুল তারা দুজন হেড কোচ নিয়োগ করেছিল। একজন ছিলেন রয় ইভান্স আর একজন জেরার্ড হুলিয়ার। এবার এটা দেখে গোটা ফুটবল বিশ্ব চমকে গেছিল। মানে আমাদের এখানে এই যৌথ নেতৃত্ব আমরা দেখেছি। আপনারা দেখুন, এই সুরকাররা লক্ষ্মীকান্ত, প্যারেলাল, এই সমস্ত দেখেছি আমরা, কিন্তু এই রকম ফুটবলে যে হতে পারে এটা তখন তারা অভ্যস্ত ছিল না, তাই চমকে গেছিল। বিজেপির নেতৃত্বও কিন্তু এরকম দুজন হেড কোচের একসঙ্গে আন্ডারে চলছে এটা দেখিয়ে সবাইকে চমকে দিতে পারেন। অথচ জুটিতে লুটির ব্যাপারটা, এটা কিন্তু বিজেপির জন্য প্রমাণিত সত্য। মানে মোদি শাহ জুটিতেই একের পর এক সাফল্য আসছে বলে মনে করেন বিজেপির সমর্থকরা, এটা মানতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু দুদিন আগে বলেছেন এই মোদির জন্যই যাবতীয় সাফল্য আসছে, তিনি যতদিন ততদিন বিজেপি। একজনের কৃতিত্ব স্বীকার করেছেন, কিন্তু স্বীকার তো করেছেন। বিজেপি যদি যৌথ নেতৃত্বে বিশ্বাসী হয় তাহলে তো কোনো কথাই নেই, অধিকন্তু ন দোষায়। এবার বাংলার বিজেপি নেতারাও বিশ্বাস করেন এই জুটিই কিন্তু তৃণমূলের খুঁটি উপড়ে ফেলবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ, এই জুটিকে তার মতো কেউ চেনে না। ফলে তিনিও বুঝতে পারছেন যে জুটি সবসময় একার থেকে অনেক বেশি শক্তিশালী হয়। তাই জন্যই কি সেই পুরনো স্ট্র্যাটেজি ইংরেজ আমল থেকে যেটা চলতে দেখেছি আমরা, সেটাই মানে প্রয়োগ করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী এই জুটিকে ভাঙতে। ডিভাইড অ্যান্ড রুল। সত্যি তো, হ্যাঁ, কোনোভাবেই তারা হয়তো মনে হচ্ছে ভুল খুব বেশি নেই যে কোথাও যদি এই জুটিকে ভেঙে দেওয়া যায় তাহলে বিজেপি নিজেরা একটুখানি দিকভ্রষ্ট হয়ে যাবে। তারাই তো প্রধান প্রতিপক্ষ, তারা দিকভ্রষ্ট হলে তিনি আবার রুল করবেন, এটাই তো স্বাভাবিকভাবে চলে আসবে। আজ মালদার গাজলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, কিন্তু সেখানে কি দেখা গেল? নাম করে নরেন্দ্র মোদীকে সেভাবে নিশানা করলেন না তিনি, কিন্তু অমিত শাহকে একেবারে তুলোধনা করা যাকে বলে তাই করেছেন। একদম নাম ধাম ঠিকানা ধরে ধরে নিশানা করেছেন। আর সেটা দেখেই আমার ওই 2017 একটা ইন্টারভিউয়ের কথা মনে হচ্ছিল। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আই ফেভার নরেন্দ্র মোদী, নট অমিত শাহ। এবার আপনারা বলতে পারেন আবার পুরনো কাসুন্দি কেন? সে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা সময় এনডিএতেও ছিলেন, তো সেটা কি এখনও আছেন? এখন তাদের প্রতিপক্ষ হয়ে গেছেন। রাজনীতিতে এরকম কোনো কিছু ওরকম চূড়ান্ত বা ফিক্সড হয় নাকি? সব সময় বদলাতে থাকে। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং। এটাই তো, প্রতি মুহূর্তে পরিবর্তনটাই একমাত্র সত্য। রাজনীতির ক্ষেত্রে তো আরও বড় করে, আজ এই দলে কাল ওই দলে, দেখছেন না? তাহলে এই কথা কোনো তোলার মানে হয়? ঠিক এত পুরনো কথা টোনার জাস্ট মনে পড়লো তাই শেয়ার করলাম, আশ্চর্য। তাহলে সাম্প্রতিক সময়ের কথাই নয় বলি। মাত্র 55 দিন আগে অক্টোবরের 8 তারিখে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তো একটা সতর্কবার্তা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী, মনে আছে আপনাদের? সে বলেছিলেন অমিত শাহকে মির্জাফরের সঙ্গে তুলনা করেছিলেন এবং নরেন্দ্র মোদীকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছিলেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। আর আমরা তো রাজনীতির ছাত্র, তাই রাজনীতির ভাষাতেই এই ধারাবাহিকতা মানে ক্রোনোলজিটা বোঝার চেষ্টা করছি। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চালাকি করে ভোটের 3 মাস আগে এই এসআইআর করে ভোটবন্দি করতে চাইছে বাংলাকে। কে যে চালাকি করছে সেটা না বোঝার 100টা কারণ আছে। কারণ রাজনীতিকরা কে কি করেন, কীরকম করেন, এটা আপনার আমার মতো সাধারণ মানুষের বোঝার কম্য নয়। কিন্তু এইটুকুনি বোঝার বুদ্ধি আমাদের সবার আছে, চালাকিটা আমাদের সঙ্গেই হচ্ছে। এসআইআরের নামে গণবন্দি, ভোটবন্দি, লজ্জা করে না? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করো, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করবাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা
দেশে একটাই রাজনৈতিক দল আছে, তৃণমূল কংগ্রেস, যারা বিদেশি মুসলমান নাগরিকদের এখানে ডেরা গাড়িয়েছে এবং পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র করেছে, যার জন্য ওর এত চিন্তা, ওর এত ভয়, যে কারণে ও এত চিৎকার করছে। সেই জন্য এখন দেখছে যখন এসআইআর হচ্ছে, উপায় আর নেই, এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে গালি দিচ্ছে। দেখুন, লিভারপুল ক্লাবের কথা বলছিলাম না, ওই লিভারপুল ক্লাব যে জোড়া কোচ নিয়োগের সিদ্ধান্তটা নিয়েছিল, সেটা কিন্তু কিছুদিন পরে ব্যর্থ হয়েছিল। কেন জানেন? অনেকে বলেন শত্রুপক্ষের কেউ কেউ বুদ্ধি করে দুই কোচের মধ্যেই দূরত্ব তৈরি করে দিয়েছিল, গণ্ডগোল লাগিয়ে দিয়েছিল। তাই জোড়া কোচের পথ চলাটা বেশি দিন টিকতে পারেনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তো খেলা ভালোবাসেন, হতেই পারেন যে তিনি এই বিষয়টা কোনো না কোনোভাবে জানতে পেরেছেন। কারণ দেখুন, তিনি সাংসদদের হয়ে খেলাধুলা একটা সময় অংশগ্রহণ করতেন, তার রাজনীতির স্লোগানও খেলা হবে, তাই কম বেশি খেলাধুলার খবর তার কাছে থাকাটা তো অস্বাভাবিক নয়। এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সবাই অনুপ্রাণিত হন, এবার তিনিও লিভারপুলের ঘটনায় অনুপ্রাণিত হতেই পারেন। নইলে 2 মাসের ব্যবধানে দুবারই এরকম একজনকে ছাড়লেন আর আরেকজনকে নিশানা করলেন কেন? এই বিষয়টা কিন্তু নজর এড়াচ্ছে না। আর রাজনীতিতে না এই ধরা আর ছাড়া এই ব্যাপারটাও খুব ইন্টারেস্টিং। মানে কে যে কখন কাকে ধরেন আর কে যে কখন ছাড়েন আর কে যে কাকে কখন নিজের মতো করে ছাড়ানোর চেষ্টা করেন, সেটা মাঝে মাঝে ধাঁধায় ফেলে দেয়। দেখুন, অমিত শাহ তো বলে দিয়েছেন যে ধর্মীয় নিপীড়ন এটা শরণার্থীদের ক্ষেত্রে বাছাইয়ের ক্ষেত্রে একটা বড় শর্ত। ধর্মীয় নিপীড়নে শরণার্থী নন এমন যারা অনুপ্রবেশকারী, তাদের ধরে ধরে চিহ্নিত করবেন, আর চিহ্নিত করার পর হয় পুশব্যাক নয় ডিটেনশন ক্যাম্প। এবার অমিত শাহরা যাকে ধরবেন বলে সুর চড়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরই কি ছাড়িয়ে নেবেন বলে আশ্বাস দিচ্ছেন। মানে বিজেপি তেমন ভাবতেই চাইছে, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি আজ কী বলেছেন? তিনি আজ গাজল থেকে বলে দিয়েছেন কিন্তু যে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, কাউকে পুশব্যাক করা হবে না। এবার মুশকিল হলো, এই কথারও তো দুরকম মানে হতে পারে। বিজেপি বলতেই পারে যে এটা আসলে অনুপ্রবেশকারীদের অভয় দেওয়ার ব্যাপার, তাদের যে কিচ্ছু হতে দেবেন না, তাদের রক্ষাকর্তা যে মুখ্যমন্ত্রী, এটাই তারা তুলে ধরার চেষ্টা করবেন। কিন্তু তৃণমূল তারা আবার বলতে পারে বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও যদি কারোর নাম বাদ যায়, তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটার ফয়সলা হবে না। যে যত ভালোভাবে বোঝাতে পারবেন, সে তত তার বোঝানোর ফল পাবেন। দেখুন, মুখ্যমন্ত্রী আজ বলেছেন যে বঞ্চিতদের জন্য ব্লকে ব্লকে মে আই হেল্প ইউ ক্যাম্প করা হবে। তার মানে তৃণমূল ধরেই নিচ্ছে যে বৈধ নাগরিকরা সমস্যায় পড়বেন, নইলে কেউ এরকম করে একদম ঘোষণা করে অনুপ্রবেশকারীদের জন্য তো আর মে আই হেল্প ইউ এটা বলবে না। বলুন, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না, সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয়, ভোটার লিস্ট থেকে 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা যদি তার আগে পালিয়ে যায়, ওয়েল অ্যান্ড গুড। একজনও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা পশ্চিমবঙ্গে থাকবে না। দেখুন, আজ মালদার ওই গাজলের পর কাল মুর্শিদাবাদের বহরমপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী। এবার খেয়াল করে দেখুন, প্রথমে মতুয়াগড়ে আর তারপরে এই সংখ্যালঘু প্রধান 2 জেলা। সফরটার সূচি কিন্তু সুচিন্তিতভাবে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটার পর একটা ভোট ব্যাংকে টাচ করে যাচ্ছেন। এবার এসআইআরে সব থেকে বেশি দোদুল্যমানতায় তো এই 2টো ভোট ব্যাংকই পড়েছে। খেয়াল করে দেখুন, মতুয়া এবং সংখ্যালঘু ভাই বোনেরা, একদিকে হিন্দু আর একদিকে মুসলিম। এসআইআরের কারণে এই 2 সম্প্রদায়ের মধ্যে যত ভয় ছড়াবে, ততই তো বড়া ভয় দেয়া হবে, আর যত বড়া ভয় দেয়া হবে, ততই তো আমি তোমাদেরই লোক এটা বলার সুবিধা হবে।
আর তাই জন্য হিন্দু মুসলিম দুপক্ষকেই বেশি করে নিজেদের পক্ষে টানার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তৃণমূল দলনেত্রী। আসলে রাজনীতিতে না বিপাকে পড়লেই একমাত্র এই সর্বধর্ম সমন্বয়ের কথাটা শোনা যায়, আর যেটা ওই গাজলের সভা থেকে শোনা গেল। খেয়াল করে দেখুন, শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে বলেছিলেন যে মুর্শিদাবাদে তৃণমূল কোনো ফ্যাক্টর হবে না, লড়াই নাকি কংগ্রেস, বাম এবং ISF এর মধ্যে। কেন বলেছিলেন? কারণ মুর্শিদাবাদে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু এবং গত কয়েক বছরে হিন্দুদের ভাবাবেগকে কাজে লাগাতে তৃণমূল ওখানে মরিয়া হয়ে গেছে। সেই কারণেই দীঘাতে যেরকম জগন্নাথ মন্দির হচ্ছে, তেমনি শিলিগুড়িতেও মহাকাল মন্দির তৈরি হচ্ছে। এটা বিজেপি আসলে ওখানে সংখ্যালঘুদের সঙ্গে তৃণমূলের দ্বিচারিতা বলে প্রচার করতে চাইছে, যেখানে যে প্রচার খায় আর কি, যেটা কাজে লাগে। মানে যে সংখ্যালঘুদের বার্তা দিতে মুখ্যমন্ত্রী মালদা এবং মুর্শিদাবাদে গেলেন, বিরোধী দল নেতা আগের থেকেই সেই যাত্রায় কাঁটা বিছিয়ে দেওয়ার কাজটা শুরু করলেন। দেখুন, আজ সেই কাঁটাকেই আবার মুকুট বানানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই রাজনীতি। আর সেটাকে করতে গিয়েই সর্বধর্ম সমন্বয়ের কথা বলতে হলো তাকে। আর এটা কিন্তু অনেকটা ওই বাঘের পিঠে চড়ে বসার মতো অবস্থা, জানেন তো। ওঠা কঠিন, কিন্তু একবার উঠে গেলে ওই বসে থাকাটা আরও কঠিন। লম্পজম্প হচ্ছে, ওখানে বসে থাকতে পারবেন না। আবার যদি পিঠ থেকে নামতে চান তাহলেও গণ্ডগোল, বাঘ খেয়ে নেবে। তাই সরকার ইমাম মুয়াজ্জেমদের বা সংখ্যালঘু যুব সম্প্রদায়ের জন্য কি করেছে এটা বলার পাশাপাশি হিন্দুদের জন্য কি করা হয়েছে তার ফিরিস্তি দিতে হচ্ছে। একদিকে ওয়াকফ নিয়ে আশ্বাসবাণী, অন্যদিকে সংখ্যাগুরুর প্রতি আস্থা, দুটোকেই একই সঙ্গে অ্যাড্রেস করতে হচ্ছে সরকারকে। এটা কিন্তু মানে এটাই তো কাম্য, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, এটাই তো হওয়া উচিত। সবাইকে একটা সুন্দর সমান দৃষ্টিতে দেখা। মুশকিল হচ্ছে কেউই মনে করেন না সেটা হচ্ছে আর কি। কারণ এটার আবার মুশকিল হচ্ছে যে কোনো পক্ষ যদি নিজেকে বাতিল বা বঞ্চিত ভাবে, সে তো আবার বেঁকে বসবে। এটা বুঝতে পেরেই সবাইকে একইভাবে বড়া ভয় দেওয়ার রাস্তা খুঁজতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। কারণ এই যে বললাম, বড়া ভয় দেখালে তবেই না ভয়টা বজায় থাকবে, আবার ওটা থাকলে আনুগত্যের টিকিটটাও ওয়েটিং থেকে কনফার্ম হয়ে যাবে। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। ধর্ম নিয়ে বিভেদ করছে। ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি, আমরা করিনি। আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার। আপনারা বিশ্বাস রাখবেন আমি মাজার থানে হাত দিতে দেবো না, জয়ের থানেও হাত দিতে দেবো না, মাঝি থানেও হাত দিতে দেবো না। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানেও হাত দিতে দেবো না। বিজেপি তুমি আমায় কি গালাগালি দিলে, তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না, আমি বলে দিলাম। তার কারণ আমিও হিন্দুত্ব জানি। জগন্নাথ ধাম আমরাই করেছি, কালী মন্দির স্কাইওয়াক আমরাই করেছি, দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমরা করেছি, তারাপীঠ করেছি, কোনটা করিনি? তোমরা কি করেছো? দেখুন, কোনো পজিশনে কোনো জায়গায় যদি খামতি থাকে তাহলে বাকি জায়গার থেকে শক্তি নিয়ে এসে সেই খামতির জায়গাটা পুষিয়ে দেওয়াই রাজনীতির ধর্ম। তাই একদিকে যেরকম সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের ভরসা দেওয়া হলো, তেমনি তো আরেকদিকে দান খয়রাতির ওপর সরকারের অগাধ ভরসাটাও ফুটে উঠল আজ। খেয়াল করুন, যদি কোনো কারণে জাতপাতের অঙ্ক গুলিয়ে যায় তাহলে হাতে কিন্তু প্ল্যান বি আছে, এই খয়রাতির অঙ্ক, এটা ঠিক পরীক্ষায় পাশ করিয়ে দেবে। গতকাল উন্নয়নের ফিরিস্তি শুনেছিলাম আমরা, আজ কিন্তু সেই ফিরিস্তিরই আরেকটু বিস্তারিত ব্যাখ্যা জনগণকে শোনানো হলো। কিন্তু খটকা একটা জায়গাতে, এই সরকারটা সবাই সবসময় ভাবেন তারা যেটা করছেন সেটার কপিরাইট তাদের, তারা যখন করছেন তখন সেটা একদম ঠিক, সেটাই যদি অন্য কেউ করে ফল পেয়ে যান তখন সেটা পুরো বেঠিক। এই সরকার যখন লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্প নিয়ে বিজ্ঞাপন দিচ্ছে, সেটাকে প্রচার করছে ভোটের সভায়, সেটাই যদি ওই একইভাবে অন্য রাজ্য করে, আগে হলে বলতেন কপি করছে, কিন্তু ভোটে গিয়ে এলে তখন কি বলেন? তখন বলেন
ও টাকাগুলো দিয়ে ভোট কিনছে। ভেবে দেখুন, এ রাজ্যে ভোট জিততে খয়রাতিগুলো প্রয়োজন, কিন্তু প্রয়োজনে সেই খয়রাতিগুলোই অন্য কেউ যদি করে তখনই কিন্তু সেটা ভোট কেনার চেষ্টা। একই জিনিসের একই অঙ্গে কত রূপ, তাই না? কি কত রকমভাবে ব্যাখ্যা করা যায়। আজ মুখ্যমন্ত্রী বিহারের প্রসঙ্গে তো এটাই বলেছেন, বিহার নির্বাচনের আগে প্রত্যেক মহিলাকে 10,000 টাকা করে দেওয়া হয়েছিল। নীতিশ কুমার এবং বিজেপি সেই কাজের সুফল ভোট বাক্সে পেয়েছিল, ঠিক যেরকম লক্ষ্মীর ভাণ্ডারের সুফল বাংলায় শাসক দল তৃণমূল পায়। আজ মুখ্যমন্ত্রী বিহারের সেই খয়রাতিকেই কাঠগড়ায় তুলেছেন, বলেছেন ওরা একবার দিয়েছে, দিয়ে কিনেছে, আর আমরা আজীবন দিয়ে চলব। তার মানে জনতাকে নিজের পায়ে দাঁড় করানোটা কারোরই লক্ষ্য নয়। রাজনীতির আসল লক্ষ্য হলো কে কতবার করে কত টাকা দিল, দিয়ে কতবার ভোটটা পেল, সেইটা। আর্থিক বিশেষজ্ঞরা কি বলেন জানেন? রাজনীতির এই প্রতিযোগিতায় জনতার হাতে হয়তো টাকা আসে, বর্তমানে সেটা থাকে, ভবিষ্যতের সঞ্চয় ওটা অনিশ্চয়তার গর্ভে চলে যায়। বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে যাদের বাড়িতে মোটরসাইকেল আছে হবে না, টেলিভিশন আছে হবে না, পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না, তাদের কিছু পরিবারকে দিল 10,000 টাকা করে ভোট কেনার জন্য বিজেপি। আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার। ভোটের আগে 10,000, ভোটের পর বুলডোজার। আর আমরা এই 5 বছরে মে মাস পর্যন্ত যদি ধরেন তাহলে 1,000 টাকা করে মায়েরা যারা লক্ষ্মীর ভাণ্ডারে পেয়েছেন 5-12 60,000 টাকা হবে। আর তুমি তো 10 দিয়েছো। আর যারা লক্ষ্মীর ভাণ্ডারে আছেন তারা জেনে রাখুন সারা জীবন পাবেন। দেখুন, এই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যা কিছু, এগুলো তো কেউ বলবেন এটা জনমুখী প্রকল্প, কেউ বলবেন খয়রাতি, কিন্তু সেটা যাই হোক, আসলে টাকাটা যায় আমাদের করের টাকা থেকে, আর এটা সরকারি বোঝা। দলনেত্রী হিসেবে অনেক বোঝা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়ে বেড়াতে হয়, ঠিক যেরকম মুখ্যমন্ত্রী হিসেবে এই বোঝাগুলো বইতে হয়। তবে বোঝা মানে সেক্ষেত্রে দলনেত্রীভাবে যখন তিনি দেখেন তখন কিন্তু বোঝা মানে আর্থিক নয়, এটা পুরোপুরি রাজনৈতিক। এই যেরকম ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির গত বেশ কয়েক মাস ধরেই দলে থেকেও দলের বিরুদ্ধে তো তিনি বিদ্রোহের দামামা বাজিয়ে চলেছেন। বারবার বুঝিয়ে দিয়েছেন মুর্শিদাবাদে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকটা তিনি হাতে রাখতে চান, কারণ ওই ভোট ব্যাংকটা তার হাতে থাকলে তাকে হাতে রাখতেই তো সবাই ঝাঁপিয়ে পড়বে, কেউ চটাতে পারবেন না। সেই লক্ষ্যেই তিনি ওই 6 ডিসেম্বর বেলডাঙ্গার ওই বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে পণ করে বসেছেন, এবং সেটা নিয়ে বারবার সংঘাতে জড়িয়েছেন একদম প্রকাশ্যে পুলিশ প্রশাসন সব্বার সঙ্গে। একদিন আগেই ওই এসডিপিওর কলার ধরার হুমকি দিয়েছিলেন হুমায়ুন, আর এবার সরাসরি নিশানা করে বসেছেন খোদ রাজ্যপালকে। আক্রমণ করতে গিয়ে রাজ্যপালের কাজের এখতিয়ার নিয়েই তিনি এবার প্রশ্ন তুলে ফেলেছেন। বিদ্রোহী রণক্লান্ত হবেন না, বোঝাই যাচ্ছে। আসলে গণ্ডগোলটা বেঁধেছে রাজ্যপালের একটা চিঠিতে। গত কয়েকদিন ধরেই ওই মুর্শিদাবাদের জেলা প্রশাসনের কর্তাদের বিরুদ্ধে যখন হুমায়ুন এই বিভিন্ন রকম কড়া বক্তব্য ছুড়ে দিচ্ছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, এবং একের পর এক মানে হুমকি ডুমকিও বলতে পারেন, তখনই হুমায়ুন কবিরকে নিয়ে রাজ্যকে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল। বলেছিলেন এই বক্তব্যগুলো উস্কানিমূলক এবং এই জন্যে ওকে অ্যারেস্ট করা উচিত, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই অ্যারেস্ট করে নেওয়া উচিত। তো তার ফলে এবার পাল্টা দিচ্ছেন হুমায়ুনও। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাচ্ছেন, এবং এই যাওয়াটা খুব ইন্টারেস্টিং ছিল। সবাই লক্ষ্য রাখছিলেন যে হুমায়ুনকে সেই বৈঠকে, মানে যে মুর্শিদাবাদের যে প্রশাসনিক বৈঠক হবে সেখানে ডাকা হয় কি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেওয়ার এটাও কিন্তু একটা ইঙ্গিত। খেয়াল করে দেখুন, এর আগে যখন গোপাল শেঠকে তিনি ডাকেননি তখন কিন্তু বোঝা গেছিল যে ওই যে তাকে বলে দেওয়া সত্ত্বেও তিনি যে ওখানকার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন না, এইটা তার পছন্দ হয়নি, এটাকে তিনি সমর্থন করছেন না।
ফলে এক্ষেত্রে ডাকলে একরকম, না ডাকলে আরেক রকম। এই জন্য সবাই অপেক্ষা করছিলেন কোনটা হয়। দেখা গেল রাজ্যপালকে নিশানা করুক বা এরকম গরম গরম বক্তব্য বলুক বা দলকেই মাঝে মধ্যে অস্বস্তিতে ফেলুক, হুমায়ুনের বোঝা বয়ে বেড়াতে তার নেত্রীর কোনো আপত্তি নেই। কারণ আলটিমেটলি হয়তো সেই জিনিসটাই হস্তগত করে বসে আছেন বা ঘাড়ে নিয়ে বসে আছেন হুমায়ুন, যে জায়গাটা দলের ক্ষেত্রে অত্যন্ত স্পর্শকাতর। এমনিতেই মুসলিম ভোট ব্যাংক, সেটার মধ্যে যদি কোনোভাবে ফাটল ধরে সেটা দলের জন্য খুব ভালো ব্যাপার নয়, এবং বিশেষ করে এরকম পরিস্থিতি তো বটেই। এবং সেটা করতেই যেখানে মিম থেকে শুরু করে বিজেপি ঝাঁপিয়ে পড়েছে, আইএসএফ ঝাঁপিয়ে পড়েছে, ওই ফুরফুরা শরীফে গণ্ডগোল লেগে গেছে, তখন সেধে আরও একটা ফাটল তৈরি করতে দল যে এই মুহূর্তে কোনোভাবেই তৈরি নয়, রাজি নয়, সেটা কিন্তু এই হুমায়ুনের দলনেত্রীর সভায় ডাক পাওয়ার মধ্যে দিয়েই একদম পরিষ্কার। রাজ্যপালের এখতিয়ারের বাইরে উনি কথা বলছেন, এটা আমি মনে করি বাংলায় বাঙালিদের ভাষায় বিজেপির দালালি করা। রাজ্যপাল তো আইন শৃঙ্খলা দেখার দায়িত্বে নেই, তো নির্বাচিত সরকার রয়েছে, মুখ্যমন্ত্রী রয়েছে। ওনার মিটিংয়ে কি আপনি থাকবেন? ডাক পেয়েছেন? হ্যাঁ, ডাক তো নিশ্চয় পেয়েছি। আবার কালকে মিটিং হবে, মিটিংয়ে যাব। দিদি থাকতে তার কিছু হবে বলে আমার মনে হয় না। দিদি তাকে রক্ষা করবে, দিদির কথাতেই করছে, দিদির পরামর্শই করছে, দিদির মদতেই করছে, দিদির সাহায্যেই করছে। মুর্শিদাবাদে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, এই বোঝা বয়ে বেড়ানোর সম্ভাবনা আরও একটা ছিল, সেটা অবশ্য একদম প্রশাসনিক স্তরে। এর আগে যখন চাকরি বাতিল টাতিল হয়েছিল, সেই সময় কিন্তু এই চাকরিহারাদের দায় ঘাড়ে তুলে নেওয়ার, তাদের পাশে দাঁড়ানোর একটা বোঝা নিতে মুখ্যমন্ত্রী রাজি হয়ে গেছিলেন। এবারও তো 32,000 শিক্ষকের নিয়োগ বাতিল হওয়ার দশা হয়েছিল। যদি সত্যি বাতিল হতো তাহলে তো এদের ক্ষতিপূরণের বোঝাও হয়তো সরকার কাঁধে তুলে নিত, কারণ সামনে ভোট। তাতে যে বিপুল অঙ্কের টাকাটা রাজকোষ থেকে গুনতে হতো, সেটা তো বোঝা হিসেবেই পিঠে চাপতো। কিন্তু আজকে যখন 2014 ওই প্রাথমিক নিয়োগের রায়টা বেরোলো, তাতে এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায়, এদের বাতিল করে দেওয়ার যে রায়, সেটাতে এবার যখন উড়ে গেল, তাতে ওই 32,000 শিক্ষক যেরকম স্বস্তি পেল, তেমন কিন্তু আমাদেরও, অর্থাৎ আমাদের এই করের টাকাগুলো বিভিন্ন জায়গায় গেল না, যে এটার মধ্যে একটু স্বস্তি আমরাও পেলাম। আপাতত হাইকোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, তাতে তো ওই 32,000 শিক্ষকের চাকরি বহালই থাকছে। এবার দেখুন, একবার খেয়াল করে, আমাদের নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে বিরাট একটা, মানে আমাদের শিক্ষাক্ষেত্রে যে তার একটা প্রভাব রয়েছে, সেটা একের পর এক রায় দিয়ে সবার আগে তুলে ধরেছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। কিন্তু মুশকিল হচ্ছে, তিনি যখন ওই বিচারকের চেয়ার ছেড়ে সরাসরি বিজেপির হয়ে সাংসদের চেয়ারে বসে পড়লেন, তখন থেকেই তো তার বক্তব্যগুলো এবং তার রায়গুলো নিয়ে আঙুল উঠতে শুরু করেছিল। এবার এই ডিভিশন বেঞ্চ তার সেই রায় বাতিল করে দেওয়ায় একটা অদ্ভুত জিনিস হলো। কিন্তু শাসক তারা অভিজিৎ গাঙ্গুলিকে আরও দ্বিধাহীনভাবে আক্রমণ করবেন, সেটা তো বটেই, কিন্তু কোথাও গিয়ে যেন এই জিনিসটা ছড়িয়ে গেল যে আসলে তো দুর্নীতিটা হয়নি। তাহলে বুঝতে পারছেন আসল ক্ষতিটা কার হলো। এবার যারই হোক, রাজনীতির লাভ এটুকুনি আমরা বুঝতে পারছি, কারণ সবাই আপাত দৃষ্টিতে মনে করবেন এটা একটা পাকা গুটি গেঁচে গেল বিজেপির। সত্যি কি তাই? দেখুন, অভিজিৎ গাঙ্গুলি এখন বিজেপির সাংসদ। যদি সত্যিই এই 32,000, এদের, তিনি বিচারপতি থাকার সময় এদের চাকরিচ্যুত করার রায় দিয়েছিলেন, তখন সেটা বিচারপতির দায় ছিল। কিন্তু আজকে আরেকবার যদি সেই রায়টাই বহাল থাকতো, তাহলে সেই 32,000-এর চাকরি যাওয়ার দায়টা নতুন করে চাপতো বিজেপির ঘাড়ে। সামনে ভোট, এই রকম একটা দায় ঘাড়ে চাপলে
বিজেপি কি একটু হলেও চাপে পড়তো না? সুতরাং এই রায়টা অদ্ভুতভাবে এমন একটা রায় যাতে সরকারও খুশি, বিরোধী দলও খুশি।